হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার নাম গোপী, বয়স ২৯। আমি কলকাতার বাসিন্দা। কলকাতা থেকে একটু সাইডে একটা মফস্বল এলাকায় থাকি। বাড়িতে আমার বাবা মা, একটি বোন আছে। বোনের বয়স ১৯-এর মতো। সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। দেখতে হেভি সুন্দরী, খুব ফর্সা, শরীর স্বাস্থ্য মোটামুটি। আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি। ১৩ বয়সের পর থেকে ওর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। আমার দেখে খুব লোভ হতো, মনে হতো যদি পেতাম একবার। আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল। আমি অ্যারকি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম। এটা প্রায় আজ থেকে মাস ৬ আগে, কিন্তু সেই কাহিনী তোমাদের পরে শোনালাম। কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এইমাত্র কাল আর পরশু যা ঘটেছে। এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা। রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। আমাদের সকলের সেখানে নেমন্তন্ন ছিল, কিন্তু বোনের প্রথম বর্ষের এক্সামের তৈয়ারি নেয়ার জন্য ও বলল যেতে পারবে না। আমিও বললাম আমার অফিসের কাজ আছে, তাই যেতে পারবো না। মা আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও, আমি আর সোনা বাড়িতেই আছি। ওরা রাজি হয়ে গেল। শনিবার বিকেলবেলায় বাবা আর মা চলে গেল। আমি আর সোনা বাড়িতে রইলাম। বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধেবেলায় আমি বেরোলাম আড্ডা মারতে। আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন। রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার, পঙ্কজ ছোটখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে। লেখাপড়াও বেশি দূর করেনি, কিন্তু আমাদের সঙ্গে পড়তো বলে বন্ধুত্ব আছে। আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম। বসে বসে গল্প করতে করতে আমি বললাম, আচ্ছা আমার বোন সোনাকে তোদের কেমন লাগে? ওরা তো অবাক হয়ে গেল। আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি। শুনে ওরা প্রথমে বলল ভালো। আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য বললাম, ওকে কাছে পেলে তোরা কি করবি? তখন তো সবাই হতভম্ব। তারপর কিছুক্ষণ পরে পঙ্কজ বলল, আরে ভাই তুই রাগ করবি বলে বলতে পারিনি, কিন্তু আমার তো হেভি লাগে। ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি, যা লাগে না ওকে দেখতে। কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি। একটা সুযোগ করে দে না ভাই, তোর যা লাগে দেব। রাহুল বলল, ভালোই হয় যদি কাছে পাই। আমি বললাম, বাড়িতে এই সময় কেউ নেই, সবাই মিলে একটা সুযোগ আছে, কিভাবে কি করা যায় বলতো? পঙ্কজ বলল, চল এক্ষুনি তোদের বাড়ি যাই। আমি বললাম, আশেপাশের ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে, তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে। এখানে হবে না, অন্য কোথাও। তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল। বলল, চল সবাই মিলে দীঘা ঘুরে আসি, তোর বোনকেও নিয়ে যাই, ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব, তারপর সেখানে সবাই মিলে। আমি বললাম, কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে? পঙ্কজ বলল, রাজি কাতে হবে? তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা। আমার দীঘায় অনেক পরিচিতি আছে, আমার চেনা হোটেলও আছে, আমি ফোনে রুম বুক করে নেব। আমি বললাম, ঠিক আছে দেখছি। রাহুল বলল, না দেখছি নয়, আমি সব খরচা করব, তুই শুধু রাজি করা। আমি বললাম, ঠিক আছে। তাই আমাদের ঠিক হলো আমরা তিনজন দীঘা যাব আমার বোন সুমনাকে নিয়ে। দীঘা হলো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সি বিচ, খুব সুন্দর জায়গা। আমি ওখানে ৩-৪ বার গেছি। কলকাতা থেকে ৪-৫ ঘন্টার পথ, বাসে করে যেতে হয়, এছাড়া ট্রেনেও যাওয়া যায়। এবার কাহিনীতে আসি। আমি বাড়িতে এসে বোনকে বললাম, শোনা, বাবা মা তো নেই, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাবে, সবাই মিলে মজা করতে করতে যাব। ও বলল, দাদা আমার যে পরীক্ষার সামনে, পড়াশুনো করতে হবে। আমি বললাম, চল না, একটা দিন তো আমরা সবাই মিলে খুব মস্তি করব। আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদেরকে, সীমা আর আঞ্জুও যাবে সঙ্গে, তোরা তিনজন মেয়েরা মস্তি করবি। এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম। বললাম, ব্যাগ প্যাক করে নে, স্নান করতে হবে সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি, সকালে বেরোবো। রাতে শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম। সকালে দুজনে বেরিয়ে পড়লাম। রাহুল আর পঙ্কজ পরের স্টপেজে উঠবে, আমরা বাসে উঠে পড়লাম। পরের স্টপেজে যথারীতি রাহুল আর পঙ্কজ উঠল, বোনের পাশে আমি বসেছিলাম। ২-৩টে স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না, তখন বোন আমাকে বলল, কী রে দাদা, তুই যে বললি সীমা আর আঞ্জু আসবে, কই উঠল না তো? আমি বললাম, ওদের বাড়িতেই প্রবলেম হয়েছে, তাই আসতে পারেনি। বোন তো চিন্তায় পড়ে গেল, বলল, তাহলে কি হবে?
আমি বললাম, চিন্তার কি আছে, এই তো আমরা 3জন আছি, 4জনে মস্তি করব। বোনকে খুব চিন্তিত দেখালো। রাহুল আর পঙ্কজ ওর সঙ্গে গল্প করতে লাগলো। বাস দীঘা পৌঁছালো 9টা নাগাদ। আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম। পঙ্কজ আগে থেকে হোটেলের রুম ঠিক করে রেখেছিল। গিয়ে দেখলাম খুব কনজেস্টেড জায়গায় হোটেলটা, ছোট ছোট খুপড়ি খুপড়ি রুম, খুব একটা পরিষ্কার নয়। আমি বললাম, এরকম জায়গায় কেন ঠিক করলি? কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না? পঙ্কজ কোনো উত্তর দিল না, বলল, যা ঠিক করেছি তাতেই চল, বেশি কথা বলিস না। আমি তো প্রথমে ছোটবেলার কাহিনী বোনকে নিয়ে ভাবছিলাম, এবার মেইন কাহিনীতে প্রবেশ করলাম। আমার দিবাগো ঘর ছিল। আমি প্রথমে হোটেলে ঢুকে বোনকে ফ্রেশ হতে বললাম, আর সন্ধেবেলায় বিচে যাওয়ার জন্য রেডি হতে বললাম। এই বলে আমরা বাইরে গেলাম। বাইরে গিয়ে রাহুল আর পঙ্কজের সঙ্গে আলোচনা করতে লাগলাম। তারপর সবাই মিলে পঙ্কজকে বললাম, এবার তোরা সুন্দর একটা আউটফিট কিনে আনা বোনের জন্য। পঙ্কজ প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু আমরা ওকে প্রপার বুঝিয়ে বললাম, এই সুযোগবার হাতছাড়া করা যাবে না। তাই তখন পঙ্কজ মানল, একটা সুন্দর আউটফিট কিনে আনবে। আমরা তখন প্ল্যান করলাম কিভাবে পরের দিন সোনাকে নিয়ে আরও সব কাজ করা যায়। আমি বললাম, এবার তাহলে একটা মেয়েদের কোম্পানি দরকার, যদি তাদের বন্ধুরা আসতো তাহলে ভালোই হতো। পঙ্কজ বলল, চলো না, মনোরঞ্জনের জন্য আমরাই মেয়েদের বন্ধু হয়ে যাব, আর ওরা যদি আমাদের সঙ্গে রাজি না হয় তাহলে সবাই মিলে ওকে আমরা রাজি করাবো। আমি বললাম, ঠিক আছে, সেটা তো করব, কিন্তু সবাই মিলে সন্দেহ করলে তো বিপদ হবে। তাহলে কি হবে? তখন পঙ্কজ বলল, তখন যা হবে দেখা যাবে। আমি বললাম, তো খেলা জমে যাবে, তখন এর বস্তিও হবে, আর ওর ভানও হবে, আর নেশাও হবে। তাহলে আগের বিপদ সংকেত দিয়ে বুঝিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের বোন আর আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে না। এরকম কথা বলতে বলতে রাহুল বলল, এই সব ছেড়ে এবার তোর মনকে কিভাবে টেস্ট করা যায় সেই দিকে মনোযোগ দি। তখন পঙ্কজ বলল, তাহলে বোনের শরীরে কিভাবে হাত দেয়া যায় তার প্ল্যান করতে থাক। আমরা তো প্রথমে থেকেই সেটারই কাজ করে আসছিলাম, কিন্তু এবার আমরা ওর সঙ্গে হাসি ঠাট্টা করে তার সঙ্গে খেলা ছলে একটু মেষ্টি করতে পারবো। এই বলে আমরা প্ল্যান করলাম কিভাবে ক্লোজ হতে হয়। তারপর আমরা প্ল্যান করলাম সবাই মিলে দীঘার শপে যাব বোনের জন্য কাপড় কেনার জন্য। তারপর সবাই মিলে দীঘার শপে গেলাম। সেখান থেকে বোনের জন্য একটু শর্ট স্কার্ট আর ভালো করে আমরা ডিসেন্ট আউটফিট কিনে হোটেলে নিয়ে এলাম। সেই অনুযায়ী মনের কাপড় আমরা প্ল্যান করলাম যে বোনকে আমরা এই কাপড়টা পরাবো, আর এদিকে রাতে হোটেলের ডিনার ঠিক করলাম। পঙ্কজ বলল, আমি তোমাদের সবার জন্য ডিনারের আয়োজন করেছি, আর এই সময় বোনকে একটু কম দামে ডিনার দিয়ে ফ্রেশ করে নেওয়া হবে। তারপর বোনকে সন্ধেবেলায় একটু ডিনার দিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, একটু পরে ডিনারের জন্য আমরা যাব। পঙ্কজ তখন বলল, তুমি রেডি হও, আমরা খেতে যাব। এই বলে আমরা সবাই রেডি হয়ে বোনের রুমে গেলাম। এসে বললাম, তুই রেডি হয়েছিস? বোন বলল, হ্যাঁ দাদা। আমি বললাম, খেয়ে নে, তারপর বিচে যাব। পঙ্কজ ওকে স্প্রাইটটা দিল, বলল, সোনা তুমি এটাও খেয়ে নাও। আমরা বসে বসে গল্প করতে লাগলাম। খেয়ে দিয়ে স্প্রাইটটা খেতে লাগলো। বলল, দাদা স্প্রাইটটা এত কড়া কেন বলো তো? পঙ্কজ বলল, হয়তো ডিপে ছিল তাই, কিংবা হবে হয়তো আগেকার জিনিস। তুমি খেয়ে নাও, কিছু হবে না বলাতে ও খেতে লাগলো। আমরা ওকে বললাম, তুই খেয়ে রেডি হ, আমরাও রেডি হচ্ছি, বিচে যাব। তারপর 10 মিনিট পর রেডি হয়ে সোমনাকে ডাকলাম, ও বেরিয়ে এলো। একটা রেড কালার জিন্স আর একটা লাইট ইয়েলো কালারের টপ। ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে। বলল, পঙ্কজ দা, এটা তো নাইট ড্রেস, এটা পরে বিচে যাব। পঙ্কজ বলল, চলো, এরকম ড্রেসে বিচে স্নান করার জন্য বেস্ট। তুমি কি স্প্রাইটটা পুরো খেয়ে নিয়েছ? বোন বলল, না পুরোটা খাইনি। পঙ্কজ তখন বলল, ওটা নিয়ে নাও, বিচে পিপাসা পেলে খাবে। তারপর আমরা বিচে গেলাম। সানডের বাজার, তাই আজ বিচে খুব ভিড়। আমরা একটু সাইডে কম ভিড় দেখে জলে নামলাম। সোনা জলে বেশি দূর নামলো না, আমরা অনেক দূর এগিয়ে গেলাম। কিছুক্ষণ পরে খেয়াল এলো সোনা সেখানে একা আছে। ভাবলাম দেখে আসি। সামনে গিয়ে দেখলাম কিভাবে লাগছে। আশেপাশের কিছু চ্যাঙ্গা ছিল ওকে হাঁ করে দেখছে, আর বোন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে। ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো। সোনা এটার জন্য প্রস্তুত ছিল না, আরও ছিটকে পড়ে গেল। ঢেউ এসে ওর জামার নিচের অংশটা তুলে দিল। জামাটা একদম ওপরের দিকে উঠে গেল, আরও সমস্ত অংশ বেরিয়ে পড়ল। এটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট ছিল। বোন সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করল। ওদিকে পঙ্কজ আর রাহুলও এসব দেখছিল। এসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না, যেভাবে হোক আজ মজা নিতেই হবে। আমরা জলের উপরে উঠে এলাম। বোনকে ডাকলাম উঠে আসতে। পঙ্কজ ওর কোমরে বাঁধা গামছা
গামছাটা সোনাকে দিল, বলল, চলো আমরা ওপরে উঠে বসি। আমরা সবাই মিলে ডাবের জল খেলাম। পঙ্কজ বলল স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে, কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে। কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এখানে লোকজন তেমন একটা ছিল না। আরও একটু এগিয়ে গেলাম আমরা। অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই। এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম। সোনা বলল সে জলে নামবে না। আমি আর রাহুল সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম। পঙ্কজ সোনাকে যাওয়ার জন্য বলছিল। সোনা কিছুতেই যাবে না দেখে পঙ্কজ ওর হাত ধরে টেনে আনলো। সোনা বেশি দূর যেতে চাইল না। পঙ্কজও আর জেদ করল না। পঙ্কজ সোনাকে জল ছেটাচ্ছিল। সোনাও পঙ্কজের সঙ্গে খেলছিল। ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল। ততক্ষণে আমরা অনেক দূর চলে গিয়েছি। সেখানে খুব মজা করছি। আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম, জলে আয়,